6 সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ ফুটবলে, বিশেষ করে বাংলাদেশের ছেলেদের ফুটবলের খুবই ইম্পর্টেন্ট একটা দিন। একই সঙ্গে দুটি দল মাঠে নামছে। ভিয়েতনামে আন্ডার 23 খেলবে এএফসি বাছাইয়ের ম্যাচ, আর নেপালে খেলবে, কাঠমান্ডুতে খেলবে ন্যাশনাল টিম। বাংলাদেশ ন্যাশনাল টিম খেলবে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ, আর ওদিকে আন্ডার 23 প্রতিপক্ষ হচ্ছে ইয়েমেন। দুটি ম্যাচেই কাছাকাছি সময়ে, একই সময় নয় তবে কাছাকাছি সময়ে বাংলাদেশের ফুটবল ফ্যানদের বিশেষ নজর থাকবে এই দুটি ম্যাচের দিকে। দুটি খুব গুরুত্বপূর্ণ দুই প্রেক্ষাপটে। বিকাল 3টার দিকে ভিয়েতনামের ট্রি স্টেডিয়ামে যে ম্যাচটি হবে ইয়েমেন এবং বাংলাদেশ আন্ডার 23, খুবই 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 ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, এই ম্যাচটা হারলেই কিউবা মিসেলদের বাংলাদেশ আন্ডার 23 বিদায় ঘন্টা প্রায় বেজেই যাবে। মোরসালিনদের বিদায় ঘন্টা বেজে যাবে, ফাহমিদুল ইসলামদের আন্ডার 23 দলের বিদায় ঘন্টা বেজে যাবে। তো এই ম্যাচটি যেভাবে হোক জিততে হবে। খুবই কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছেন। আন্ডার 23 এই দলের এই ম্যাচটার আগেও তাদের ওই পুরানো সেই ধাক্কাটা থেকে গেছে। সেটা হচ্ছে কোচ সাইফুল বারী টিটু পরিপূর্ণ সুস্থ এখনো হতে পারেননি। তিনি যেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। নিয়মিত কোচ এই ম্যাচেও ডাগ আউটে হয়তো থাকবেন না। সহকারী কোচ হাসান আল মামুন তিনি সামলাবেন। হাসান আল মামুন বলছিলেন যে তারা প্রথম ম্যাচটা যেটা ভিয়েতনামের কাছে 2-0 গোলে হেরে গিয়েছিলেন, বাংলাদেশ দল যে হেরেছিল, সেখানে তারা বলছে তাদের পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারেননি, এবং একই সঙ্গে বাংলাদেশ টিম তাদের ন্যাচারাল খেলা বা তাদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি। কেন খেলতে পারেনি এটাই খুবই আশ্চর্যের বিষয়। প্রফেশনাল ফুটবলে বা এই লেভেলের ফুটবলে আর ম্যাচের দিন তো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে না, সেখানে প্ল্যান এক্সিকিউট করার ব্যাপার থাকে। তো সেখানে বাংলাদেশ এত ভালো একটা টিম নিয়ে, অলমোস্ট 9-10টা ন্যাশনাল টিমের খেলোয়াড় আছে যে টিমে, কিউবা মিসেল, ফাহমিদুল ইসলাম যদিও খেলেননি ম্যাচ, কিউবা মিসেলদের মতো খেলোয়াড় আছেন, জায়ান আহমেদের মতো ভালো মানের প্রবাসী ফুটবলাররা ছিলেন। জায়ান আহমেদ অসাধারণ খেলেছিলেন ওই ম্যাচটা। জায়ান আহমেদ ডিফেন্ডার অসাধারণ, তিনি বারবার তার স্পিডের সঙ্গে হার মানিয়েছেন ভিয়েতনামের ফুটবলারদের। কিন্তু তিনি একা ভালো খেললে তো হবে না, এটা টিম গেম। পুরো দল ভালো খেলতে পারেনি, ফলে সেই ভুলের খেসারত দিয়ে ম্যাচটা হেরেছে 2-0 গোলে বাংলাদেশ। এবং সেখানে পয়েন্ট টেবিল হিসাব নিকাশটা খুব জটিল, নিজেদের হিসাবটা কঠিন করে ফেলেছে, কারণ একই দিনে সিঙ্গাপুরকে হারিয়েছে ইয়েমেন 2-1 গোলে। সেই ইয়েমেনের সঙ্গে বাংলাদেশ যখন খেলতে যাবে, ইয়েমেন স্বাভাবিকভাবে মোরালি খুবই ভালো অবস্থানে থাকবে, সেখানে বাংলাদেশ থাকবে মোরালি ডাউন। অনেকটা বাঁচা মরার ম্যাচ। বাংলাদেশ আন্ডার 23 দলের যে ক্যাপ্টেন মুরসালিন, তিনি নিজেই বলছিলেন এই ম্যাচটা যে করে হোক, যেভাবে হোক জিততে হবে, আর হারলে কি হবে তো বোঝা যাচ্ছে। শেষ ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে হয়তো ম্যাচটা হবে শুধুই আনুষ্ঠানিকতা, কারণ আপনারা জানেন এএফসি বাছাইয়ের 11টা গ্রুপ চ্যাম্পিয়ন যাবে, সঙ্গে সেরা 4টা রানার্স আপ যাবে। তো সেরা 4টা রানার্স আপের দলেও বাংলাদেশ থাকতে পারবে কিনা সেটি বোঝা যাবে এই ইয়েমেনের সঙ্গে ম্যাচে। তো এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, এখন বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ যেটি হবে আগামী বছর, সেই আশাটা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচটা ভালো করতে হবে। শুধু ভালো করা না, জিততে হবে। একই সঙ্গে গোল ব্যবধান হয়তো বাড়িয়ে রাখতে হতে পারে। এবং দুটি দল খুব বেশি র্যাঙ্কিং এর ডিফারেন্স নেই। বাংলাদেশের সঙ্গে ইয়েমেনের ডিফারেন্স হচ্ছে মাত্র 28। যেহেতু ব্যবধানটা খুব বেশি না, হাসান আল মামুন সহকারী কোচ তিনি নিজেও বলছিলেন যে আমরা প্রায় সমশক্তির দল, দুই দলেই ভালো মানের ফুটবলার আছে, লড়াইটা তাই খুব ভালোই হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই তারা দেখছেন। শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না, এখানে বাংলাদেশের পরিপূর্ণ 3 পয়েন্ট নিতে হবে, এবং সেই লক্ষ্যেই তারা নামবে। এই ম্যাচটা আরেকটা ইতিবাচক খবর হতে পারে। ফাহমিদুল ইসলাম বাংলাদেশ দলের পরীক্ষিত ফরওয়ার্ড, যিনি ন্যাশনাল টিমে এর মধ্যে খেলেছেন, ফাহমিদুল ইসলাম জয়েন করেছেন এবং তিনি এই ম্যাচটা খেলার জোর সম্ভাবনা। সব ঠিক থাকলে অবশ্যই তিনি মাঠে নামবেন। কিউবা মিসেল যদি সুযোগ পান, তাকে জ্বলে উঠতে হবে, কারণ তিনি প্রথম ম্যাচে কিন্তু তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি। ফার্স্ট হাফ খেলিয়ে তাকে সেকেন্ড হাফে সুযোগ দেওয়া হয়নি, তার মানে তার খেলার মানটা নিয়ে আসলে কোচের খুব একটা তৃপ্ত নন বা সন্তুষ্ট নন। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচ ছিল কিউবার, ওটা বাংলাদেশ আন্ডার 23, তিনি হয়তো প্রথম দিন গুজবাম্প বা অনেক টেনশন, নার্ভের সঙ্গে লড়াই, অনেক কিছু থাকে। তো সেটি যাই হোক, নেক্সট ম্যাচ, যেটি পরের ম্যাচে হয়তো তিনি সুযোগ পেলে, নিশ্চয়ই প্রফেশনাল ফুটবলাররা এইসবের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নেয়। তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো মঞ্চে তারা নিজেদেরকে মেলে ধরার সেই দক্ষতা সক্ষমতা আছে বলেই তারা এই লেভেলে ফুটবল খেলেন। তো কিউবা যদি সুযোগ পান, আশা করি কিউবা তার নিজের সেরাটা দিবেন। কিউবার প্রথম ম্যাচের যে ঘাটতিগুলো ছিল তিনি পুষিয়ে দিবেন যদি সুযোগ পান। সঙ্গে জায়ান আহমেদ তো ভালো ফর্মে আছেন, এবং অন্যান্য বাংলাদেশের সব ফুটবলারদের আসলে টিম গেম, তো টিম হিসেবেই বাংলাদেশকে ভালো খেলতে হবে, এবং কৌশলটা পরিস্থিতি অনুযায়ী সেভাবে হাসান আল মামুনকে সাজাতে হবে।
একই দিনে বাংলাদেশ যখন আন্ডার-23 3টা থেকে খেলা শুরু, বাংলাদেশ সময় 3টায় খেলা শুরু ভিয়েতনামে, বাংলাদেশ আন্ডার-23 বনাম ইয়েমেন আন্ডার-23। এই খেলাটা শেষ হতে না হতেই আবার আমাদের বাংলাদেশের আরেকটি ম্যাচ শুরু হয়ে যাবে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে যে মাঠে খেলতে নামছে বাংলাদেশ, সেই মাঠটা নিয়ে আবার অনেক অভিযোগ আছে, কারণ এই মাঠটা এএফসি এবং ফিফার যে কোনো ম্যাচ এখন আর হচ্ছে না, কারণ মাঠটা আসলে অনুপযুক্ত। গত মার্চে কিন্তু এই মাঠটা নিয়ে বাহরাইন আপত্তি তুলেছিল। এটা ফ্রেন্ডলি ম্যাচ বলে এই মাঠে খেলাটা হচ্ছে। এবং নেপালে বাংলাদেশ আসলে একদম তাদের মূল তারকা যারা, মানে মূল বলতে ভুল হচ্ছে, মানে বড় তারকা যারা, তাদেরকে ছাড়াই খেলতে নামছে হামজা চৌধুরী। লেস্টার সিটির ফুটবল সিজন শুরু হয়ে গেছে হামজা চৌধুরীর। হামজা অবশ্য তার একটা চোট আছে, সতর্কতাবশতই ক্লাব থেকে তিনি আসেননি বাংলাদেশে। যদিও ফ্রেন্ডলি ম্যাচ, এই ম্যাচের হয়তো সেরকম কোনো সমীকরণ নেই, হিসাব নিকাশ নেই। যদিও হারলে একটু রেটিং পয়েন্টে হয়তো ইম্প্যাক্ট পড়তে পারে, বা জিতলেও রেটিং পয়েন্টে একটু ইম্প্যাক্ট পড়তে পারে র্যাঙ্কিং এ। যেহেতু হংকং এর সঙ্গে আগামী অক্টোবরে খুবই ইম্পর্টেন্ট দুটি ম্যাচ আছে এফসি বাছাইয়ের, স্বাভাবিকভাবে হামজার ফোকাসড সেই ম্যাচ দুটিকে ঘিরে, তাদের মনোযোগ, তাদের চিন্তা ভাবনা হয়তো সেই দুটি ম্যাচ ঘিরে। ফলে নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে হামজা আসেননি, সমিত সোম আসেননি, ফাহমিদুল ইসলাম সহ আরো অনেক নিয়মিত মুখ তারা বিজি হচ্ছে আন্ডার-23 ফুটবল টিমের যে বাছাইটা চলছে, এফসি বাছাই, যে ভিয়েতনামে যেটা খেলছেন তারা সেটিতে। তার মানে বাংলাদেশের বর্তমান যে ন্যাশনাল টিমটা খেলতে নামছে নেপালের বিপক্ষে, এটা অনেকটা বি টিম কিনা, মানে দ্বিতীয় সারির দল কিনা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে হাবিয়ার কাবরেরার প্রেস কনফারেন্সে। যদিও তিনি মানতে নারাজ যে এই টিমটা খর্বশক্তির দল নয়, এটি হামজা না আসলেও, সমিত সোম না আসলেও এটা বি টিম নয়, তাদের যথেষ্ট শক্তিশালী দল। তিনি মনে করেন 2023 সালের সাপের যে দলটা নিয়ে খেলেছেন অলমোস্ট সেই টিমই তারা খেলাচ্ছেন। হয়তো এর মধ্যে কিছু আরো বড় মুখ এসেছে, হামজার মতো বড় বড় ফেস যোগ হয়েছে বাংলাদেশ ফুটবলে, সে কারণে হয়তো মনে হচ্ছে যে এটা বি টিম কিনা। দেখা যাক বি টিম না এ টিম, সেটা বোঝা যাবে নেপালের সঙ্গে ম্যাচটা শুরু হলে। কিন্তু নেপালের সঙ্গে কিন্তু রিসেন্ট যে পরিসংখ্যানটা, সেটা কিন্তু খুব একটা বাংলাদেশের পক্ষে কথা বলছে না। 2022 সালের সেপ্টেম্বরে কিন্তু এই নেপালের সঙ্গেই বাংলাদেশ 3-1 গোলে হেরেছিল। র্যাঙ্কিং এরও একটু ব্যবধান আছে, নেপাল 176, সেখানে বাংলাদেশ 184, এবং নেপাল খেলবে হোমে, তাদের ঘরের মাঠে। বাংলাদেশ সময় 5:45, 5:45 খেলাটা শুরু হবে। কোথায় দেখাবে, কিভাবে দেখা যাবে, বাফুফের সময় মতো জানিয়ে দেবে আমাদেরকে, এবং সেটা আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেবো। বাফুফের বেশিরভাগ সময় ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেয়, এটা আমরা আমাদের অডিয়েন্সের সঙ্গে শেয়ার করি। তো দেখা যাক বাংলাদেশ আজ নেপালের সঙ্গে সন্ধ্যার কি ম্যাচ উপহার দেয়। বিকেলে হবে আন্ডার-23, সন্ধ্যায় হবে ন্যাশনাল টিম। বাংলাদেশ ছেলেদের ফুটবলের একটা জমজমাট দিন হয় কিনা, এটা সে অপেক্ষায় আমরা আছি।